হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা কুয়েট ভর্তি পরীক্ষা 2016-17 লাস্টের পার্টটা দেখব। এর আগের ক্লাসে হচ্ছে বাকি ম্যাথগুলো ইন ডিটেলসে বুঝাই দিছিলাম। তো হচ্ছে এর আগে তো হচ্ছে সিকে রুয়েটের ভর্তি পরীক্ষা 2020 থেকে 2023 পর্যন্ত এই 4 বছরের ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ দেখাই দিছিলাম। এরপর হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2018-19, তারপরে 17-18, এরপর 16-17, তো এটা লাস্ট ক্লাস। এরপর হচ্ছে আমরা দেখব কুয়েট ভর্তি পরীক্ষা 2015-16, এরপর হচ্ছে 14-15, এরপর হচ্ছে আমরা রুয়েট ভর্তি পরীক্ষা বাকি মানে একদম সবগুলা কোশ্চেনের সলভ দেখবো। এরপর হচ্ছে চুয়েট ভর্তি পরীক্ষার সব কোশ্চেনের সলভগুলো দেখবো। তো এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমার হচ্ছে কি পুরা হোল যে সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংকটা সেটা তোমার রিভাইজ হয়ে যাবে। কারণ তুমি হচ্ছে সিকে রুয়েটের মধ্যে একটা কম্পিটিটিভ এক্সামে শুধুমাত্র সিকে রুয়েটের 4 বছরের প্রশ্ন মানে 2020 থেকে 2023 সলভ করে গেলে তুমি মানে ভালো করতে পারবা না। এজন্য তোমার হচ্ছে পুরো হোল সিকিউরিটি কোশ্চেন ব্যাংকটাই ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে রিভাইজ দিতে হবে এবং তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিসও করতে হবে। তো যেহেতু তো বুয়েটের পরেই সেকেন্ড ব্যাকআপ হিসেবে তোমার সিকিউরিটিকে রাখতেই হবে, তো হচ্ছে এই জন্য সবগুলা ক্লাসই ভালোভাবে করবা। আমি যখন ম্যাথগুলো সলভ করবো তখন তুমিও ম্যাথগুলো সলভ করো, মানে ক্যালকুলেটার যখন সলভ করবো তুমিও তখন ক্যালকুলেটার চাপবা। দেখবা যে ম্যাথ এমনি তোমার মানে আয়ত্তে এসে যেতেছে। যত বেশি আয়ত্ত আসবে তত বেশি দেখবা যে তোমার পরীক্ষার হলে অনেক কম টাইম লাগতেছে। তুমি মানে একজন যেখানে একটা ম্যাথ 5 মিনিটে সলভ করতেছে সেখানে তুমি একটা ম্যাথ 3 থেকে 2 মিনিটের মধ্যে দেখবা যে সলভ হয়ে যাচ্ছে। তোমার পজিশনও অনেক ভালো আসবে। তো আমরা শুরু করি, দেখি 16 নম্বর ম্যাথে কি বলা আছে। 16 নম্বর ম্যাথে কি বলা আছে দেখো। 12 মিটার দৈর্ঘ্যের একটি সুষম বিম এ বি ইজিক্যাল টু 50 কেজি, যার এ ও বি প্রান্তে 15 কেজি ও 35 কেজি ওজন ঝুলানো আছে। এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ। এটা সিকে রুয়েট ভর্তি পরীক্ষায়ও আসছে, মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার পর আসছে। এরপর কুয়েটেও অনেকবার আসছে, চুয়েটেও আসছে, রুয়েটেও আসছে আগে। মানে এটা তোমার একটা সুপার ইম্পর্ট্যান্ট ম্যাথ, বাট ইজি। তোমার এখানে হচ্ছে তোমার মেন কথা হচ্ছে তোমার কনসেপ্টটা সবার আগে বুঝতে হবে। কনসেপ্টটা যদি তুমি না বুঝো তাহলে তুমি এই ম্যাথ সলভ করতে পারবে না। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, তো ডাবল স্টার দিয়ে রাখি। তো আমরা প্রথমে কোশ্চেন পড়বো আর চিত্র আঁকবো, এরপর দেখবো যে ম্যাথ এমনিতেই সলভ হয়ে গেছে। 12 মিটার দৈর্ঘ্যের একটি সুষম বিম। আমরা আগে 12 মিটার দৈর্ঘ্যের একটা বিম আঁকি। 12 মিটার দৈর্ঘ্যের, এই যেটা হচ্ছে 12 মিটার, 12 মিটার দৈর্ঘ্যের একটা বিম। এখন কি বলছে? সুষম বিম। সুষম বিম বলতে তুমি আসলে কি বুঝো? এইটার প্রত্যেকটা বিন্দুতে সেম পরিমাণ ওজন কাজ করবে। প্রত্যেকটা বিন্দুতে এই বিমটা সুষম মানে কি? এর প্রত্যেকটা পয়েন্টে এই বিমটার, এই যে একটা বিম, এই বিমটার প্রত্যেকটা বিন্দুতে তোমার সেম পরিমাণ ওজন ফিল করবে। মানে এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম হবে না। এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম হবে না। মানে তোমার সুষম বিম মানে এর প্রত্যেকটা জায়গায় যদি তোমার সেম ফোর্স কাজ করে, ধরো এইখানে তোমার 10 জন লোককে বসাই দিলা, ধরো একটা সুষম বিম বিম আছে তোমার, এই লাট ওজন টোজন ঝুলানো সব বাদ দিয়ে দাও, একটা সুষম বিম আছে, ধরো একটা দণ্ড আছে, এখানে তুমি 10 জন লোক বসে আছে, এইখানেও 10 জন লোক বসে আছে। তাহলে কি ওজনটা কাজ করবে একদম মাঝ বরাবর, মানে জিনিসটা কি নিউট্রাল থাকবে, এদিক সেদিক করবে না। জিনিসটা কি এইদিকেও হেলে পড়বে না আবার এইদিকেও হেলে পড়বে না। কিন্তু ধরো এইখানে 10 জন লোক আছে, এইখানে লোক আছে 15 জন লোক, তাহলে কি এইখানে ওজনটা বেশি হয়ে গেল না? তার মানে কি এটা এইদিকে হেলে পড়বে, এটা সাইডটা কি উপরে উঠে যাবে। তো এই সুষম বিম বলতে আসলে কি বোঝায়? তোমার ওজনটা কাজ করবে একদম মাঝ বরাবর। এই যে ওজন, এই সুষম বিমের ওজন কত কেজি বলছে? এই যে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকাল টু কি 50 কেজি। এই যে একটা বিম ছিল সেটার ওজন হচ্ছে 50 কেজি। এখন বলছে কি যার এ ও বি প্রান্তে 15 কেজি ও 35 কেজি ওজন ঝুলানো আছে। এই যে এ প্রান্তে তোমার কত কেজি ওজন ঝুলানো আছে? 15 কেজি। আর বি প্রান্তে ঝুলানো আছে 35 কেজি। বি প্রান্তে কত কেজি ওজন ঝুলানো আছে? 35 কেজি। এই বি প্রান্তে কত কেজি? 35 কেজি ওজন ঝুলানো আছে। আমরা শুরুতে দেখলাম কি এই বিমের ওজন কত? 50 কেজি। এবং সেই ওজনের যে ফোর্সটা বললাম, তো এই যে সুষম বিম সব জায়গায় কি সেম পরিমাণ ফোর্স কাজ করবে, সে ফোর্সটা সেটা কি একদম মিডিল রেঞ্জ বরাবর কাজ করবে। এবং এটা মানে প্রতিক্রিয়া বলটা, ওজনের যে প্রতিক্রিয়া বল সেটা কি একদম মাঝ বরাবর কাজ করবে, যেটার ওজন কত? মানে 50 কেজি। এখন বলছে
এই ঝুলানো তো আছে, আমরা তো দেখলাম। এখন বলছে যে এ প্রান্ত হতে কত দূরত্বে, এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। এ এখন আমরা দেখো যে জিনিসটা, এই সুষম বিমটা মানে কি, এখানে 12 মিটার, তার মানে কি এটার অর্ধেক কতটুকু, 6 মিটার, এই অর্ধেক কতটুকু, 6 মিটার। এখন এ প্রান্ত, এই যে এ প্রান্ত, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে তোমার বি প্রান্ত। এখন শুরুতে তোমাকে আমি কোন কনসেপ্টটা বুঝাইলাম, শুরুতে আমি তোমাকে যে কনসেপ্টটা বুঝাইলাম সেটা কি, যে এইখানে ধরো 10 জন লোক আছে, এখানে ধরো 10 জন লোক আছে, তাহলে কি জিনিসটা কি সুস্থিত থাকবে। কিন্তু এইখানে ধরো 15 জন লোক আছে, এখানে ধরো 10 জন লোক আছে, তাহলে এটা কি এই সাইড বরাবর হেলে পড়বে না, এই সাইডটা একটু উপরে উঠে যাবে না। মানে এই যে কলমটা ধরো স্ট্রেট আছে, এই যে একদম স্ট্রেট, স্ট্রেট, হ্যাঁ একদম একদম স্ট্রেট একটা কলম আছে, এই জিনিসটা কি এইখানে যদি 15 কেজি আর এখানে যদি 35 কেজি হয়, আমি তো লোকের উদাহরণ দিয়ে বোঝাইছি, এখন তার মানে জিনিসটা বুঝে হইতেছি, এই জিনিসটা কি উপরে উঠে যাবে, এই জিনিসটা কি নিচে নেমে যাবে, দেখছো এই যে এরকম হয়ে যাবে, জাস্ট এটা উপরে উঠে যাবে, এটা কি তো নিচে নেমে গেল, ঠিক আছে। কারণটা কি, সুষম বিমের বৈশিষ্ট্যই হলো ওজন মাঝ বরাবর কাজ করবে এবং দুই ক্ষেত্রে সেম পরিমাণ ফোর্স থাকতে হবে। এটা সুষম বিম কখন ছিল, যখন দুই সাইডে সেম পরিমাণ ফোর্স কাজ করতো। বাট এখন আর সুষম বিম নাই, এখন হচ্ছে তোমার এইখানে 15 কেজি, এখানে 35 কেজি, তো এটা কি এই সাইডে হেলে পড়বে না। এখন বলছে যে এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র, এই যে এ প্রান্ত হতে, এ প্রান্ত হতে কত একটা দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। এটা সুষম বিম এখন আর নাই, এই সুষম বিম বানাইতে হলে আমার এ প্রান্ত হতে একটা নির্দিষ্ট দূরত্বে, এ প্রান্ত হতে নির্দিষ্ট একটা দূরত্বে, যেহেতু এই সাইডে ওজনটা বেশি, তার মানে কি আগে লব্ধি ছিল, আগের যে লব্ধি, আগের যে প্রতিক্রিয়া বল, লব্ধিটা ছিল হচ্ছে মাঝ বরাবর। এখন লব্ধিটা কি বড় বল ওজনের দিকে সরে যাবে নাকি ছোট ওজনের দিকে সরে যাবে, অবশ্যই কি বড় ওজনের দিকে সরে যাবে লব্ধিটা। কেন সরে যাবে তোমাকে বলতেছি, কারণ দেখো এ প্রান্তে এটা হচ্ছে 15 কেজি, তো এটা যদি মাঝ বরাবর থাকতো তাহলে তোমার হচ্ছে এই এই যে এটা, এই সাইডটা তো উপরে উঠে যেত। বাট এটা আরেকটু যদি তুমি, এই যে ধরো এই যে একটা কলম, কলম আছে, এই এখন এই মাঝ বরাবর লব্ধিটা কাজ করতেছে, এই যে মাঝ বরাবর লব্ধিটা কাজ করতেছে। এখন এইটাকে যদি তুমি উপরে সরায় দাও তাহলে কি এটা নিচে নামে যেতেছে না, এই যে আমি তো শুরুতে বললাম 35 কেজি ওজনটা নিচে নেমে যাচ্ছে। এখন যদি তুমি এই যে কলমটা এই বরাবর ছিল, এটা উপরে উঠে গেল, এখন তুমি যদি একটু সরায় দাও, একটু সরায় দাও, তাহলে দেখবা যে এই যে এটা ফিক্সড হয়ে গেছে, একটু সরায় দাও দেখবা যে এটা ফিক্সড হয়ে গেছে। কিসের জন্য ফিক্সড হয়ে গেছে বুঝলা তো, লব্ধিটা অবশ্যই কি বড় বলের দিকে কি সরে যাবে, লব্ধিটা অবশ্যই কি হবে বড় বলের দিকে সরে যাবে। তার মানে কি এখন এ প্রান্ত হতে শুধুমাত্র একটি, তুমি আগে কি ওয়ার্ডটা বুঝো, শুধুমাত্র একটি, শুধুমাত্র এ প্রান্ত হতে এই যে তোমার একটি অবলম্বন, দুইটা না কিন্তু, এ প্রান্ত হতে এখন একটা অবলম্বন স্থাপন করতে হবে, এই যে একটা অবলম্বন আমি স্থাপন করলাম, এই যে এই যে একটা অবলম্বন আর একটা আর অবলম্বন আমি স্থাপন করলাম, যেখানে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। এই অবলম্বনটা আগে ছিল 50 কেজি, মানে ওজনটা মাঝ বড় কাজ করতেছে। এখন এই আর এর ভ্যালুটাই আমাদের আগে বের করতে হবে। আর এর ভ্যালুটা কি, আর 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 এটা হচ্ছে কতটুকু, এই আর এর ভ্যালুটা কত। এখন তোমাকে আমি বুঝাই, এই যে একটা বিম আছে, তুমি তো দেখলা এখানে 15 কেজি, এখানে 50 কেজি, এখানে 35 কেজি, তাহলে এমন একটা এই যে তোমার অবলম্বন রাখতে হবে, এমন একটি অবলম্বন রাখতে হবে যেটা কি আমার এই তিনটার ফোর্সকে নিউট্রাল করে ফেলবে না। ধরো তুমি এই যে একটা জিনিস দাঁড়ায় আছে, এই যে এরকম আছে, ধরো এটাকে তুমি ভার্টিক্যালি চিন্তা করো, যে একটা জিনিস এরকম আছে, এখন তুমি এই জিনিসটাকে তিনটা দড়ি দিয়ে টানাটানি করতেছো। ধরো এই যে এটা আছে, এই যে এরকম, তো এরকম ধরো তুমি তিনটা দড়ি দিয়ে টানাটানি করতেছো এইভাবে। তো টানাটানি করলে তোমাকে এই এই জিনিসটা তো একটু একটু হলেও নিচে নামবে, একটু হলেও নিচে নামবে না, অবশ্যই নিচে নামবে। এজন্য তোমাকে করতে হবে কি, এমন একটা জিনিস, এমন একটা বল ধরো এইটা দিয়ে তুমি ফিক্সড করে রাখলা, যাতে এই তিনটা বলের যে ভ্যালু, এই তিনটা বল যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে, সেই প্রতিক্রিয়া বলটা যেন এই লালটা, এই যে লাল জিনিসটা, এটা যেন নিউট্রাল করতে পারে। তো নিউট্রাল করার জন্য এইখানে তোমার এই পয়েন্টে কাজ করতেছে 15 কেজি, তারপর ডাব্লিউ কাজ করতেছে, মানে বিমের ওজন কাজ করতেছে 50 কেজি, এটা সব নিচের দিকে।
বি পয়েন্টে আবার কাজ করতেছে কত 35 কেজি, টোটাল কত তোমার 100 কেজি ওজনকে তোমার নিউট্রাল করতে হবে। তো এই নিউট্রাল ভ্যালুটাই হচ্ছে তোমার আর এর ভ্যালু। এই অবলম্বনটা এই সবগুলা তুমি দেখছো এ পয়েন্টে এই ডাব্লিউ এবং বি পয়েন্টে সবগুলোর ডিরেকশন কি নিচের দিকে না, বাট আমার এই আর এর ডিরেকশনটা হবে কোন দিকে, উপরের দিকে। আর এর ডিরেকশনটা কোন দিকে হবে, উপরের দিকে। কারণটা কি, এই আরটাই হচ্ছে আমার অবলম্বন, যেই অবলম্বনের কারণে ব্যবস্থাটি সুস্থিত থাকবে। ওকে, এই ম্যাথটা কিসের জন্য এত ডিটেলসে বুঝাইলাম, কারণ এটা ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতে হবে এবং এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। এটা না বুঝলে তুমি পরীক্ষায় সলভ করতে পারবে না। তোমার দেখবা যে পরীক্ষার হলে অনেক খারাপ লাগতেছে যে একটা ইজি ম্যাথ আমি আসলে না বোঝার কারণে পারি নাই। দেখলা তো যে ম্যাথটা কিভাবে, মানে তোমাকে শুরুতে দেখে মনে হলো কঠিন, কিন্তু একদম কি ইজি বানাই ফেলছি। এখন তোমার হচ্ছে পান্তা ভাত, এখন শুধু তোমার সলভ করার পালা। এখন কি তোমার জাস্ট সলভ করার পালা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের কি বলছে যে এ প্রান্ত হতে কত দূরত্ব। এখন এই যে এ প্রান্ত হতে এই যে আমি যে অবলম্বনটা স্থাপন করলাম, এই যে সলভ করা পালা। এ প্রান্ত হতে ধরলাম আমি এই দূরত্বটা কত এক্স, এই দূরত্বটা কত এক্স, এই দূরত্বটা কত তোমার এক্স, এফ এক্স। তো এখন হচ্ছে আমাকে বুঝতে হবে যে তোমার দেখো আর এখন হচ্ছে বলের তোমার কি এ বিন্দুর সাপেক্ষে সবগুলোর মোমেন্ট নিতে হবে। কিন্তু তোমার মোমেন্টটা যদি একটু টাফ লাগে যে ভাইয়া আমি এই তোমার কলেজের অনেক পোলাপান মানে অ্যাডমিশন টাইমে এসেও ওরা মোমেন্ট কি এই জিনিসটা মানে বুঝেই না, মানে মোমেন্ট জিনিসটা কি তাদের মানে অনেক প্যারা হয়। তো তোমার এটা মোমেন্ট নিয়ে যদি তোমার কোনো প্যারা হয় সমস্যা নাই, মোমেন্টের সমাধান এই যে করতেছি। তো তোমার মোমেন্ট নিয়ে যদি সমস্যা হয় তাহলে তুমি অন্যভাবে করতে পারো, সেটা কি বলের হিসাবটা দিয়ে, মানে বলের যে উপপাদ্য আছে একটা ওইটা দিয়ে হিসাব করতে পারো। তোমার দেখো এ বিন্দু সাপেক্ষে, এ বিন্দু সাপেক্ষে তোমার হচ্ছে মোমেন্ট যদি নেই, তাহলে এ বিন্দু সাপেক্ষে এই আমরা কি দেখছি যে বলের ভ্রামক বা মোমেন্ট, মোমেন্ট জিনিসটা আসলে কি, মোমেন্ট জিনিসটা হচ্ছে তোমার বল গুণন, বল গুণন যে বিন্দু থেকে তুমি মোমেন্ট নিবা, যেই বিন্দু সাপেক্ষে আমি এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিছি, তুমি যে কোনো বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিবা। আমি এ বিন্দু সাপেক্ষে করাই দিলাম, এখন তুমি বাসায় করবা কি বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিবা। মোমেন্ট জিনিসটা হচ্ছে তোমার বলের ভ্রামক। তো বল গুণন ওই বিন্দু হতে ওই যে ক্রিয়ারত বল, যে তুমি যে ক্রিয়ারত বলটা নিতেছো সেই বলের দূরত্ব, তো বল গুণন দূরত্ব এইটাই হচ্ছে তোমার মোমেন্ট। এটাকে টাফ করার কিছু করার নাই, টাফ করার তোমার দরকারই নাই, মানে এইটাই তোমার মোমেন্ট, এটা কিছুই না। মানে মোমেন্ট জিনিসটা কি, বল গুণন দূরত্ব, বল গুণন দূরত্ব এইটাই হচ্ছে তোমার মোমেন্ট, এইটাই তোমার কি মোমেন্ট। এখন দেখো এ বিন্দু সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই, এ বিন্দু সাপেক্ষে প্রথমে আমি আর আর এর মোমেন্ট নিব, তাহলে আর আর এর ভ্যালুটা কত আমি তো দেখাইলাম যে এই যে এখানে 15 কেজি 50 কেজি আর এখানে 35 কেজি, আর এর ভ্যালুটা কত 100, আর এর ভ্যালু কত 100, আর এর ভ্যালু হচ্ছে আমার 100। এই যে আর মানে অবলম্বন, ওই অবলম্বনটার 100 নিউটন তোমার বলটা হচ্ছে 100 কেজি বল তাকে মানে রিপ্লেস করতে হবে, এই তিনটার বিপরীতে তাকে রিপ্লেস করতে হবে যাতে জিনিসটা স্থির থাকে। তো এখন হচ্ছে দেখো এ বিন্দু থেকে আর এর দূরত্ব কত এক্স, এ বিন্দু থেকে আর এর দূরত্ব কত আমি ধরে নিচ্ছি এক্স গুণন আর আর এর যে মান, আর এর মানটা কত 100, 100x, 100x। এখন দেখো আর এর কাজটা কি, জিনিসগুলাকে উপরের দিকে টানা, উপরের দিকে টানা। আর এর কাজটা কি, জিনিসগুলোকে উপরের দিকে টানা। এই যে তোমার তিনটা এই যে 15 কেজি আর 35 কেজিকে নিচে নামানোর চেষ্টা করতেছে, আর এর কাজটা কি উপরের দিকে টানা, তার মানে কি 100 × x। এখন 15 কেজির কাজটা কি, 15 কেজির তো কাজই হচ্ছে এই জিনিসটাকে নিচে নামানো, কারণ 15 কেজি একটা জিনিস কি ঝুলানো আছে না, এই যে আমি তো দেখালাম এই যে এটা একটা কলম, এখানে যদি একটা জিনিস ঝুলানো থাকে এটার কাজটা কি, এটা নিচে নামায় কথা। এখন দেখো 15 কেজি আমি শুরুতে দেখি, এখন 15 কেজি গুণন এই যে এটার দূরত্বটা তোমার 15 কেজি গুণন এই যে এ বিন্দু থেকে এই যে এটার দূরত্বটা, এ বিন্দু থেকে এই যে এই 15 কেজির দূরত্ব কত 0, কিসের জন্য 0, কিসের জন্য 0 তোমার হচ্ছে কারণ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত 0, একই পয়েন্ট যেহেতু। এখন হচ্ছে তোমার 50 কেজি, 50 কেজির কাজও কি নিচে নামানো না, 50 কেজি, 50 কেজি কাজ কত নিচে নামানো। আমি আগে জিনিসগুলো লিখি, 50 কেজি গুণন এই যে এ বিন্দু থেকে এই ডাব্লিউ এর দূরত্ব কত 6,
আমি জিনিসগুলো লিখলাম, হ্যাঁ 6। এখন হচ্ছে 35 কেজি, এটারও কাজ কি, নিচে নামানো। 35 গুণন কত, 12। 35 গুণন 12। তো এখন হচ্ছে দিন শেষে কি বলছিলাম, যে জিনিসটা সুস্থিত থাকবে। জিনিসটা কি, সুস্থিত থাকবে। জিনিসটা সুস্থিত থাকা মানে কি, এইটার যে ফোর্স, এটার যে ইফেক্টিভ ফোর্স, আর এই যে এই তিনটার ইফেক্টিভ ফোর্স, এই দুটা যদি সমান হয়, তাহলে কি তোমার জিনিসটা সুস্থিত থাকবে। জিনিসটা কখন সুস্থিত থাকবে, এইটার যে ফোর্স, মানে এই যে আরটা তো আমাকে, মানে এটা আমার অবলম্বন, এইটার যে ফোর্স, আর এই যে এই তিনটার যে অ্যাপ্লাইড ফোর্স, এই দুইটা জিনিস যদি সেম হয়, এই দুইটা জিনিস কি সেম হয়, এই দুইটা কি সেম হয়, এই দুইটা কি তোমার সেম হয়, এই দুইটা সেম হওয়া মানে তোমার জিনিসটা কি সুস্থিত থাকবে। এখন সেম হওয়া মানে কি, এইটা ইজ ইকাল টু 15 × 0, 50 × 6, 35 গুণন 12, এই যে প্লাস, আমি মাঝখান দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দেবো। এইটাই তোমার মোমেন্ট। মোমেন্ট জিনিসটা কি, অন্য কিছুই না। তোমার যদি মোমেন্টের ঝামেলা হয়, তুমি এই যে বল গুণন দূরত্ব, আমি তো মোমেন্ট জিনিসটাই ভুলে যাও, বল গুণন দূরত্ব, মানে এই যে আর এর যে অ্যাপ্লাইড ফোর্সটা, আর এই তিনটা বলের যে অ্যাপ্লাইড ফোর্সটা, এটা কি একটা আর একটার বিপরীত হবে এবং সমান হবে। এখন এখান থেকে আমার জাস্ট এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবা না, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে একদম ইজি, পান্তাভাত। কিসের জন্য, এই ক্যালকুলেটার হাত দাও, ক্যালকুলেটার হাত দিয়ে দেখো তুমি, এই যে 15 × 0 কত হয়, 0। 15 × 0 হচ্ছে 0, তাহলে 50 × 6 প্লাস 35 গুণন 12 ডিভাইডেড বাই 100 কত আসতেছে, 36/5। 36/5, ওকে। তাহলে এটার অ্যান্সার কত, 36/5। এই যে আমাদের এটা মিলে গেছে, মানে তোমার এই ম্যাথটা তো এখন বুঝছো, ঠিক আছে। তো আমি আবার রিপিট করতেছি, এটা যেহেতু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলতেছি, তোমার বাসায় প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, যাতে এই টাইপের ম্যাথ, তো আমি মোটামুটি তোমাকে অ্যাসিওর করতে পারি যে এই টাইপের ম্যাথ, মানে স্থিতিবিদ্যা থেকে এই টাইপের ম্যাথ আসবে একটা মোটামুটি। তো প্রথমে আছে, আমি জাস্ট এখন এক মিনিটের মধ্যে বলে ফেলবো, 1 মিনিটের মধ্যে। তোমরা ওই যে জাস্ট মুখস্থের মতো জিনিসটা, মানে এই যে যে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি যে ম্যাথটা অ্যাপ্লাই করবো, কীভাবে অ্যাপ্লাই করবো, জাস্ট তুমি মেথডটা মনে রাখো। প্রথমে দেখো 12 মিটারের একটা বিম দেওয়া আছে, তাহলে সুষম বিম, সুষম বিম মানে কি, অর্ধেক বরাবর ওজনটা কাজ করবে। ডাব্লিউ ইজিক্যাল টু, এখন বিমের ওজন কত দেওয়া আছে, 50 কেজি। এটা কি বিম, সুষম বিম, তার মানে অ্যাপ্লাইড ফোর্সটা একদম মাঝ বরাবর কাজ করবে, মাঝ বরাবর কাজ করবে, মানে কোনো বস্তু ঝুলানো নয়। এখন এ প্রান্তে তুমি 15 কেজি ওজন ঝুলাইলা, বি প্রান্তে 35 কেজি ওজন ঝুলাইলা, তাহলে তো বি প্রান্তে ওজনটা বেশি হয়ে গেল। তার মানে কি, এখানে কি এই জিনিসটা হেলে পড়বে আর এই জিনিসটা একটু উপরে উঠবে, তাই এটা তো করা যাবে না। এখন বলছে এ প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে এই জিনিসটা কি সুস্থিত থাকবে। তার মানে কি, আমার এই জিনিসটা কি বেশি বলের দিকে সরাইতে হবে না। আমি তো দেখালাম, এই যে একটা কলম আছে, এখানে যদি একটু হেলে পড়ে, এই যে এটা তুমি অবলম্বন হিসেবে রাখলা, এটা যদি একটু হেলে পড়ে, তুমি যদি এটা একটু সরাও, এই যে এটা কিন্তু আবার স্থির হয়ে গেছে, দেখছো। তো এই এখন হচ্ছে আমার বলছে কি, যে কিভাবে এই কত দূরত্বে এটা আমি কিভাবে বের করব। প্রথমে হচ্ছে দেখো 15 কেজি ওজন এই প্রান্তে ঝুলানো আছে, এটার কাজ কি, নিচের দিকে নামানো। এটার এই যে একটা জিনিস আছে, ধরো তুমি 3টা দড়ি সেট করে রাখলা, এই প্রান্তে 15 কেজি, এটা নিচে নামাবে। আর বিমের ওজন 50 কেজি, এটাও এর নিচে নামাই দিবে। এরপরে কি, বি প্রান্তে 35 কেজি, এটাও এর নিচে নামাই দিবে। এখন বলছে একটা অবলম্বন স্থাপন করে, এই তিনটার যে অ্যাপ্লাইড ফোর্স, এই তিনটার অ্যাপ্লাইড ফোর্সের যে সমষ্টি, সেইটা কি, আর মানে 100 কেজির একটা বস্তু, সেটাকে আমি ধরলাম যে কিছু দূরত্বে স্থাপন করতে হবে, সেইটা কি, এই যে 100 কেজির একটা বস্তু, সেটা কি এই তিনটার কি নিউট্রাল করতে ফেলবে। এই নিউট্রাল করার জিনিসটা হচ্ছে তোমার বুঝতে হবে, নিউট্রাল করে ফেলবে যে, মানে এই তিনটার অ্যাপ্লাইড ফোর্সের সমষ্টি আর লব্ধি বল, যে এই লব্ধি বলের হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্স, মানে লব্ধি বলের যে প্রতিক্রিয়া বল, এই দুইটা কি সেম হইতে হবে। এইটাই তোমার হচ্ছে মোমেন্ট, মানে তুমি এই দুইটার যে সেম হইতে হবে, এটাই তুমি মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই ম্যাথটা তো বুঝলে, আশা করি সমস্যা নাই, এটা বাসায় প্র্যাকটিস করবা। তো এখন হচ্ছে আমরা পড়া ম্যাথে আসি, পড়া ম্যাথে দেখি কি বলছে। তো পড়া ম্যাথে দেখো,
কি বলছে যে সাইন এক্স বাই সাইন ওয়াই ইজ ইকাল টু √2, ট্যান এক্স বাই ট্যান ওয়াই ইজ ইকাল টু √3 হলে এক্স ও ওয়াই এর মান কত? এই ম্যাটার তোমাদের কাজটা কি, কিচ্ছু করবো না, আমি কলম ধরবো না, এই যে শেষ, তোমার কলম এখানে আসতে, কলম এখানে থাকবে না, শেষ, একদম বাতিল। তুমি করবা কি, ডিরেক্ট ক্যালকুলেটার সলভ করবা। কিভাবে? এই যে ক্যালকুলেটার প্রথমে কি মোডে নিবা, রেডিয়ান মোডে, এই যে শিফট মোড দেন 4, ক্যালকুলেটার থাকবে রেডিয়ান মোডে। এখন আমি লিখবো সাইন এক্স বাই সাইন ওয়াই, দেন হচ্ছে কি, এখন আমি জাস্ট অপশনগুলো টেস্ট করে ফেলবো। বলছে যে এক্স আর ওয়াই এর মান, মানে প্রথমটা কি এক্স এর মান, পরেরটা কি ওয়াই এর মান, আমি প্রথমে চেক করবো। এই যে এখন বলছে কি সাইন এক্স বাই সাইন ওয়াই ইজ ইকাল টু √2, যেহেতু ক্যালকুলেটার সলভ দিলে তোমার √2 কিন্তু ডিরেক্ট ভ্যালু আসবে না, যেহেতু তোমার π/7 π/5, কারণ পাই এর ভ্যালু হচ্ছে সবসময় প্রায় 3.1416 না, কিন্তু 3.1416 প্রায়। তো আমি একটা কি -√2 দিয়ে দিব, -√2 দিয়ে দিব, -√2। এখন হচ্ছে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু বাসায় যদি 0 পাই, সেই ক্ষেত্রে আমার হবে অ্যান্সার, আর যদি না হয় তাহলে সেটা অ্যান্সার না। তাহলে এখানে যদি আমি ক্যালক দিই, ক্যালক দিলে হচ্ছে π/7 এক্স এর ভ্যালু কত, π/7, ওকে। আর ওয়াই এর ভ্যালু কত, π/5, π/5। অ্যান্সার কত, -0.67, -0.67 মানে মোটামুটি অনেক বড় একটা মান। 0.6 মানে কি প্রায়, মানে আরেকটু হলে 1ই হয়ে যেত, তার মানে এটাই অ্যান্সার না। আমি জিনিসটা আসলে তোমাকে কি বুঝাইতে চাইছিলাম যে সাইন এক্স বাই সাইন ওয়াই ইজ ইকাল টু কি √2 হইতে হবে, বাট তাহলে সাইন এক্স বাই সাইন ওয়াই -√2 ইজ ইকাল টু কি, তাহলে 0 হবে না, কিন্তু এখানে তো 0 আসতেছে না, তার মানে এটা অ্যান্সার না। তার মানে কি আমার tan x বাই tan y ইজ ইকাল টু √3 হয় কিনা, এটা কি আমার চেক করা দরকার আছে? না, কারণ দুইটার ক্ষেত্রেই মিলতে হবে, দুইটার ক্ষেত্রে কি মিলতে হবে, একটার ক্ষেত্রে মিললে হবে না। একটার ক্ষেত্রে যদি মিলে দেন আমরা সেকেন্ডটা চেক করতে পারবো, বাট প্রথমটার ক্ষেত্রে মিলে না, আমাদের তোর দরকার নেই, দেন আমরা সেকেন্ড অপশন টেস্ট করবো। এখন আমাদের 1 নম্বর অপশনটা কি বাদ, মানে এটা হবে না, আর কোনোটা হোক বা না হোক 1 নম্বরটা যে হবে না এটা আমি মোটামুটি শিওর। এখন হচ্ছে আমার সেকেন্ড অপশন এক্স এর ভ্যালু কত বলছে, মাইনাস পাই না -π/3, আর ওয়াই এর ভ্যালু কত বলছে, -π/8। এই ক্ষেত্রে কত আসতেছে, এই ক্ষেত্রেও আসতেছে না অ্যান্সার, তার মানে এটাও আমার অ্যান্সার না। এখন হচ্ছে আমি এক্স এর ভ্যালু কত দিব, π/3, আর ওয়াই এর ভ্যালু কত, π/5, তার মানে এটাও আসতেছে না, তার মানে আমার অ্যান্সার কোনটা। এখন এক্স এর ভ্যালু দিব π/4, এখন ওয়াই এর ভ্যালু কত, π/6। এই ক্ষেত্রে আমার 0 আসছে, এই ক্ষেত্রে কত আসছে, এই যে দেখো, এই ক্ষেত্রে আমার কিন্তু 0 চলে আসছে, তার মানে আমার কি ডি নাম্বারটাই হচ্ছে আমার অ্যান্সার, এরপরে হচ্ছে এখন তুমি চেক করতে পারো হচ্ছে tan x বাই tan y দিয়ে, এই যে tan x বাই tan y -√3, এই যে যেহেতু ইজিক্যাল টু √3 আছে, তুমি হচ্ছে √3 দিয়ে চেক করতে পারো। দেখো এখানে কত আসতেছে, এই যেখানে কিন্তু 0 চলে আসতেছে, তার মানে আগে আমাদের অ্যান্সার হচ্ছে এইটাই। তো এই ম্যাথের ক্ষেত্রে তোমার মেইন কনসার্নটা কি, ম্যাথটা এখানে মোটামুটি ইজি করেই দেওয়া আছে আসলে, বাট এটা আরও একটু কঠিন আসতে পারে। কিভাবে কঠিন আসবে, সিকের ওয়েটে তোমার হয়তো একটা অপশনে এইটা মিলতেছে বাট এইটা মিলতেছে না, আরেকটা অপশনে এইটা মিলতেছে না বাট এইটা মিলতেছে, আরেকটা অপশনে দুইটার একটাও মিলতেছে না, আরেকটা অপশনে দুইটাই মিলতেছে। তো তোমাদের হচ্ছে অপশনগুলো টেস্ট করবা, একটু টাইম বেশি লাগলেও তোমার তো আর বড় করে ম্যাথ করা রাখতেছে না, তোমার বড় করে ম্যাথ করতে গেলে তোমার এমনিতেই টাইম বেশি লাগবে। তো এটা অপশন টেস্ট দিয়ে চেক করবা। তো আমরা এখন পরের ম্যাথ আসি, এটা তো বুঝছো আশা করি, সমস্যা নাই। মানে এগুলা হচ্ছে ক্যালকুলেটর টাইপের ম্যাথ, মানে এটা তোমার এই ম্যাথগুলো দেখা মাত্র মানে কি যে ক্যালকুলেটরের মাধ্যমে আমি সলভ করতে পারবো, মানে এটা আমাকে মিলাই দিয়ে আসতেই হবে পরীক্ষার হলে। তো পরের ম্যাথে আসি, দেখি কি বলছে। দেখো পরের ম্যাথে কি বলছে যে একটি বিড়াল, এই যে এটা এই ম্যাথগুলো বোধ হয় সবাই একদম দেখা মাত্র সলভ করে ফেলবে, কারণ 9-10 থেকে করে আসা, একদম 9-10 থেকে করে আসা। দেখো কি বলছে যে একটি বিড়াল 20 মিটার দূরে 13 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে থাকা ইঁদুরকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়ালে কতক্ষণ পরে ও কত দূরে গিয়ে ইঁদুরটিকে ধরতে পারবে, কতক্ষণ পরে ও কত দূরে গিয়ে ইঁদুরটিকে ধরতে পারবে। তো আগে সিনারিওটা বুঝো।
এই যে 20 মিটার দূরে একটা ইঁদুর আছে, এই যে এটা ধরো বিড়াল, বিড়ালই লিখি, হ্যাঁ বিড়াল, আর হচ্ছে এখানে কি ইঁদুর। প্রথমে কি এই যে 20 মিটার দূরে, 20 মিটার দূরে, প্রথমে 20 মিটার দূরে 13 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে থাকা ইঁদুরকে, 13 মিটার/সেকেন্ড দৌড়াতে থাকা ইঁদুরকে মানে কি, ইঁদুরের আদিবেগ ছিল কত, 13 মিটার/সেকেন্ডে। এখন হচ্ছে বিড়াল আর ইঁদুরের দূরত্ব কত, এখান থেকে আমি পুরো বুঝলাম 20 মিটার। এই যে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে মানে কি, বিড়ালের আদিবেগ কত, 0, এবং ত্বরণ কত, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণে দৌড়ালে, এই যে এ এখন কি দৌড়াচ্ছে, যেহেতু ইঁদুর হচ্ছে চলতেছে কি সমবেগে, আর বিড়াল চলতেছে কি ত্বরণে, মানে প্রতি সেকেন্ডে তার বেগটা কি 3 মিটার/সেকেন্ড স্কোয়ার আকারে বেড়ে যাচ্ছে। আর তার মানে কি অবশ্যই এক সময় ইঁদুরের বেগ আর বিড়ালের বেগটা কি সেম হয়ে যাবে, তো মানে তখনই বিড়ালটা কি ইঁদুরকে ধরে ফেলবে। এখন বলছে এইটাই আমাকে চাইছে যে কতক্ষণ পরে ও কত দূরে গিয়ে ইঁদুরটিকে ধরতে পারবে। এখন তুমি চিন্তা করো, ধরো ইঁদুর দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়াতে দৌড়াতে ধরো এখানে দৌড়াতে দৌড়াতে এইখানে গিয়ে থামলো। এই প্রশ্নের মানে কনসার্নটা এটাই কি, যে বিড়ালটা অবশ্যই একসময় ইঁদুরকে ধরতে পারবে, এইখানে গিয়ে পৌঁছালো। তো তো এইখানে ধরো ইঁদুরের দূরত্ব কত, এস, এস এস ইজিক্যাল টু কত, ভিটি। আমরা জানি কি সমবেগে থাকা একটি বস্তুর, মানে সমবেগে থাকা একটি মানে ইঁদুর, ধরো সমবেগে থাকা কোনো প্রাণী যদি দৌড়াতে থাকে তাহলে তার দূরত্ব কত মিটার, দূরত্ব হচ্ছে এস ইজিক্যাল টু ভিটি, মানে সমবেগ, মানে তার সময় ইন্টু বেগ, ভিটি, এস ইজিক্যাল টু কি ভিটি, তার মানে কি 13t। মানে এই যে ইঁদুরটা দৌড়াতে দৌড়াতে যে এখানে পৌঁছালো, এতে তার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগলো, 13t। এখন বিড়ালটা কতটুকু অতিক্রম করবে চিন্তা করো তো। বিড়ালের অতিক্রান্ত দূরত্ব কি আমরা জানি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা জানি কি এস ইজিক্যাল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেখানে ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। তো এখানে কি কি দেওয়া আছে, ইউ এর ভ্যালু হচ্ছে 0, তার মানে এখানে বিড়ালের যে দূরত্বটা সেটা কি হাফ এ টি স্কোয়ার। এখন বিড়াল তো এটা তার নর্মাল দূরত্ব হাফ এ টি স্কোয়ার। এখন বিড়ালের টোটাল অতিক্রান্ত দূরত্বটা তোমার চিন্তা করো, বিড়ালের যে দৌড়াচ্ছে তার টোটাল অতিক্রান্ত দূরত্বটা কি 13t। শুরুতে কি 13t ছিল, 13t। এই যে ইঁদুরের দূরত্বটা তো তার অতিক্রম করতেই হবে, প্লাস ইঁদুরের দূরত্বটা তার অতিক্রম করতেই হবে, প্লাস প্রথমে কি বিড়ালটা কি ইঁদুর থেকে 20 মিটার দূরে ছিল, প্লাস 20। এখন তুমি এই যে বুঝছো তো ম্যাটটা, মানে বিড়াল তো আগে থেকে 20 মিটার দূরে ছিল, তার মানে তাকে 20 মিটার দূরত্ব আরো বেশি অতিক্রম করতে হবে। আর ইঁদুরের দূরত্ব কি 13t, এই যে 13t গেল, এই যে এতটুকু হচ্ছে তোমার 13t, আর এইটুকু হচ্ছে তোমার কি 20 মিটার, এই যে 20 মিটার দূরে ছিল। আর এটা কি তোমার ইঁদুরের মানে বিড়ালের টোটাল দূরত্ব, বিড়ালটা যদি ইঁদুরকে ধরতে চায় তাহলে তার টোটাল দূরত্বটা হচ্ছে এই যে এটা, মানে হাফ এটি স্কোয়ার ইজিক্যাল টু 13t+20। এখন হচ্ছে আমরা এটা সলভ করবে, জাস্ট এখন আর তোমার খাতায় কোনো কলমের কোনো কাজ নাই, এখন জাস্ট ক্যালকুলেটারে সলভ দিব। ক্যালকুলেটারে কিভাবে সলভ দিব, তোমার এই যে শিফট, প্রথমে দিব মুড 5 দেন 3। এটা কি একটা দ্বিঘাত ইকুয়েশনের এখানে কি লেখা ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবলটা কি টি, তাহলে এ এক্স স্কোয়ার। তাহলে এই যে ত্বরণ, প্রথমে এর ভ্যালু কত 3, তাহলে 3/2 এক্স টি স্কোয়ার, মানে এর এক্স স্কোয়ারের সহগ কত 3/2, মানে বিড়ালের ত্বরণ যেটা হচ্ছে 3। আর হচ্ছে টি এর সহগ কত 13 নাকি -13, অবশ্যই কই -13, কারণ আমাদের সব কিছু কি এক পাশে নিয়ে আসতে হবে, মানে সব কিছু এক পাশে নিয়ে আসতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে ইজিক্যাল আছে আমাদের হচ্ছে ইজিক্যাল টু 0 ফরম্যাটে আনতে হবে, তাহলে -13t। আর এখানে কি 20 আছে, তাহলে এই পাশে কি -20 হবে, -20। তাহলে সলভ দিলে কত আসতেছে, x1 এর ভ্যালু মানে টি এর একটা ভ্যালু আসতেছে কত 10, এবং টি এর আরেকটা ভ্যালু আসতেছে কত -4/3। আমরা কি জানি যে টি এর ভ্যালু কি কখনো মাইনাস হওয়া সম্ভব, টি এর ভ্যালু কি কখনো মাইনাস হওয়া সম্ভব না,
টি এর ভ্যালু কখনোই মাইনাস হওয়া সম্ভব না, কারণ টি কি একটা সময়। যেমন তুমি কি বলতে পারবা যে আমার এখান থেকে ধরো কোনো একটা জায়গায় যেতে -5 সেকেন্ড লাগছে, -5 সেকেন্ড বলতে আসলে কোনো এটার অস্তিত্ব নাই। তো আমরা তো সময় পাইলাম যে বিড়ালটা ইঁদুরকে 10 সেকেন্ড পরে ধরে ফেলবে। এখন হচ্ছে কত দূরে গিয়ে ধরবে, এটা কি তোমার এই যে বিড়ালের যে দূরত্বটা, এইটাই তো কত দূরে গিয়ে ধরবে, বিড়ালের দূরত্বটা কত গিয়ে দূরে গিয়ে ধরবে, 1/2 × 3 × 10² কত আসতেছে, 150 মিটার। অ্যান্সার কত তাহলে, 150 মিটার। এই ম্যাটটা তো তাহলে বুঝছো, আশা করি সমস্যা নাই। 10 আর 150, এই যে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। সি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 10 মিটার আর 150 মিটার। এই ম্যাটটার মেইন কনসেপ্টটাই হচ্ছে তোমার এটা যে তোমাকে বুঝতে হবে যে ইঁদুরের দূরত্বটা কত, বিড়ালের দূরত্বটা কত। বিড়াল কি 20 মিটার পাওয়া ছিল না, ইঁদুরের দূরত্ব প্লাস 20 মিটার ইজিক্যাল টু বিড়ালের দূরত্ব। শেষ, ম্যাথ শেষ। এখন আমাদের একদম লাস্টের ম্যাথে আসি। লাস্টের ম্যাথটা দেখো কি বলছে। এইটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা সিকে রুয়েটে আসার মতো। সিকে রুয়েটে তুমি যদি এই যে 24 ব্যাচে যারা পরীক্ষা দিবা, এই ম্যাথটা একটু প্র্যাকটিস করে যাও, কারণ যে কোনো সময় আসতে পারে, ইম্পর্টেন্ট। এটা 2 স্টার দিয়ে রাখলাম, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে। তো কি বলছে যে যদি x² + kx + 1 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত x² - 2x + 9 = 0 এর মূলদ্বয়ের অনুপাতের সমান হয়, তবে কে এর ভ্যালু কত। তবে কি কে এর ভ্যালু কত, কি বলছে এখানে তোমার কিওয়ার্ডটা ধরতে হবে। কিওয়ার্ড জিনিসটা কি, মানে তুমি একটা ম্যাথের ধর 3-4 লাইন লেখা আছে বা 2-3 লাইন লেখা আছে, তুমি জাস্ট একটা ওয়ার্ড চেক করে, তুমি জাস্ট কয়টা ওয়ার্ড বললাম আমি, একটা ওয়ার্ড, তুমি জাস্ট একটা ওয়ার্ড চেকের মাধ্যমে দেখবা যে ম্যাথ তোমার প্রায় শেষ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে বলে কিওয়ার্ড, মূলদ্বয়ের অনুপাতের সমান হয়। এই যে এইটা হচ্ছে তোমার কিওয়ার্ড। এখানে কি বলছে যে এই যে এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এবং এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান, তার মানে কি, আমি আগে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত বের করব। অনুপাত কিভাবে, এই সমীকরণের একটা মূল ধরলাম আলফা, এই যে x² - 2x + 9, আর একটা মূল কি বিটা, তাহলে মূলদ্বয়ের অনুপাত কি আলফা বাই বিটা, এটা হচ্ছে আমার মূলদ্বয়ের অনুপাত। মূলদ্বয়ের অনুপাত কি আলফা বাই বিটা। এখন এই সমীকরণের মূলদ্বয় তাহলে আমি কি ধরে নেই এম আলফা, এম বিটা। এখন ভাই কিসের জন্য এম আলফা, এম বিটা ধরলেন, কমন সেন্স। তোমারকে এই সমীকরণের মূলটা তুমি ধরে নিচ্ছ আলফা, বিটা, বা তুমি a, b, c, d, e, f, g, h, তুমি যে কোনোটা ধরতে পারো, তোমার যেটা মন চায় সেটাই তুমি ধরতে পারো, কোনো প্যারা নেই। তাহলে আমি কি বললাম, তোমার যেটা মন চায় তুমি সেটাই ধরতে পারো, তোমার কোনো প্যারা নাই। তো এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, এখন এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত আমি এমনভাবে ধরলাম যে আলফা বাই বিটা, এটা তো একটা নর্মাল কমন সেন্স যে মূলদ্বয়ের অনুপাত মানে একটা সংখ্যা ধরো 5 আর একটা সংখ্যা ধরো 3, তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত কত, 5/3, 5/3। এখন আমার এই আর একটা সমীকরণ যেটা আমি জানি না, মানে কে এর ভ্যালু দেওয়া আছে জন্য আইডেন্টিফাই করতে পারতেছি না, তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত কি, আমার নর্মাল কমন সেন্স কি বলে যে এইটার যে অনুপাত আলফা বা বিটা এটা সমান হইতে হবে। তাহলে আমি শুরুতে লিখবো, শুরুতে আমি কিছু দেখা দরকার নেই, এই যে x² + kx + 1 এই সমীকরণের মূলদ্বয় কি, অনুপাত কি আলফা বাই বিটা। এখন আমি কি উপরে একটা এম লাগাই দিলাম, নিচেও আরেকটা এম লাগাই দিলাম, তাহলে কি এম আলফা, এম বাই বিটা। এখন আমাকে এই কে এর ভ্যালুটাই বের করতে বলছে। তো প্রথমে আমি আগে এই সমীকরণটা ইউজ করি, এই যে এই সমীকরণটা, এই যে x² - 2x + 9, x² - 2x + 9 = 0। এই সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয় ছিল কি আলফা, বিটা, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত, -b/a। আমরা কি জানি ax² + bx + c = 0 সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটার ভ্যালু কত, -b/a, মানে -x এর সহগ / x² এর সহগ। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা = কি ধ্রুবক পদ / x² এর সহগ। তাহলে এখানে x² এর সহগ কত, 1, তাহলে কত -2 -2 তার মানে কি +2। আর আলফা বিটার ভ্যালু কত, 9, মানে ধ্রুবক পদ / 1।
তোমার তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত হয় মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে -2, তাহলে মাইনাস অফ -2 ডিভাইডেড বাই 1 মানে 2। এখন এই সমীকরণের ক্ষেত্রে এম আলফা কমা এম বিটার সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কি এম ইন্টু আলফা প্লাস বিটা, কেননা এম আলফা প্লাস এম বিটা সমান সমান কি এম ইন্টু আলফা প্লাস বিটা সমান সমান কি, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল কি মাইনাস কে, মানে মাইনাস এক্স এর সহগ কত কে, তাহলে এই মূলদ্বয়ের যোগফল কত মাইনাস কে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ কত 1, এখানে এক্স এর সহগ কত কে, তাহলে এটা কি মাইনাস কে। তাহলে কে এর ভ্যালু আমরা কিভাবে পাবো, অর্থাৎ কে এর ভ্যালু এখানে কি চাইছে আমার, কে এর ভ্যালুটাই আমার কিন্তু চাইছে, এখানে দেখো চাইছেটা কি কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু তাহলে কত কে ইজ ইকাল টু কি মাইনাস ইন্টু এম আলফা প্লাস বিটা, এম আলফা প্লাস বিটা। এখন আমরা কি আলফা প্লাস বিটার ভ্যালু কি আমরা জানি, আলফা প্লাস বিটার ভ্যালু কত 2, আলফা প্লাস বিটার ভ্যালু কত 2, আর এম এর ভ্যালু কি আমরা জানি না, এখন এম এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। এখন প্রথম সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের গুণফল কি এম আলফা ইন্টু এম বিটা সমান সমান কি এম স্কোয়ার আলফা বিটা, মূলদ্বয়ের গুণফল কত আসতেছে 1, মূলদ্বয়ের গুণফল কত আসতেছে 1, এই যে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখন তোমার এম স্কোয়ারের ভ্যালু কত আসতেছে 1 ডিভাইডেড বাই আলফা বিটা, 1 ডিভাইডেড বাই 9, 1 ডিভাইডেড বাই 9, এই যে তোমার আচ্ছা এখানে দেখাই, এই যে এম স্কোয়ার আলফা বিটা এটার ভ্যালু কত আসতেছে 1, এম স্কোয়ার আলফা বিটা এটার ভ্যালু আসতেছে কত 1, অতএব এম স্কোয়ারের ভ্যালু কত আসতেছে 1 বাই আলফা বিটার ভ্যালু কত 9, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 1/3, শুধু 1/3 না প্লাস মাইনাস 1/3, কারণ কি আমি রুট করতেছি, রুট ওভার অফ 1/9, তার মানে কি প্লাস মাইনাস 1/3, অতএব কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা কত, অতএব কে এর ভ্যালুটা হচ্ছে কি এই যে অতএব কে এর ভ্যালুটা কত মাইনাস এম, তাহলে এখানে প্লাস মাইনাস আছে, সামনে যদি আবার একটা মাইনাস দিই তাহলে কি আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে, কারণ মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে, অন্যদিকে আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে কি 1/3 প্লাস মাইনাস 1/3 ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে 2 ইন্টু কত 2, তার মানে কি প্লাস মাইনাস 2/3, তাহলে আমরা কে এর ভ্যালু কত পাইলাম প্লাস মাইনাস 2/3, এই যে প্লাস মাইনাস 2/3, এখানে অ্যান্সার কত, এই যে ই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার প্লাস মাইনাস 2/3। তো আজকে এই পর্যন্তই, আশা করি প্রত্যেকটা ম্যাথ ইন ডিটেলসে বুঝছো। তো আজকে হচ্ছে এই 19 নাম্বার ম্যাথটা, আর প্রথমে যে ম্যাথটা দেখাইছিলাম এই যে এই ম্যাথটা 16 নাম্বার ম্যাথটা, এই দুটা ম্যাথ খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। এই ম্যাথটার জন্য কিন্তু অনেক টাইম নিচ্ছে, এবং কিসের জন্য টাইম নিচ্ছি তোমরা শুধু সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংকটা ঘাটলেই বুঝবা যে ভাইয়া আজকে কিসের জন্য এত টাইম নিল, কারণ এই ম্যাথটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তো আশা করি আজকের প্রত্যেকটা ম্যাথই বুঝছো ইন ডিটেলস সলভ। তোমাদের হচ্ছে এই ভিডিওগুলো যদি দেখতে থাকো তাহলে তোমার আশা করি সিকে রুয়েটে অ্যাটলিস্ট এক্সাম হলে তুমি আটকাবা না, মানে পরীক্ষায় তোমার চান্স নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। তোমার সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংক যদি যেভাবে আমি সলভ করে দিতেছি তোমার কোনো প্যারাই হবে না। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা, আর পড়াশোনা বেশি করে কন্টিনিউ করো। এই ম্যাথগুলো কিন্তু অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে সিকিউরিটি খুব দ্রুত তুমি সলভ করতে পারো, তোমার মন মতো একটা ভালো সাবজেক্ট পাইতে পারো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাস হচ্ছে আমরা কুয়েট ভর্তি পরীক্ষায় 15-16 ম্যাথ কোশ্চেন নিয়ে আসবো।